নতুন অর্থবছর 2025-26-এর জন্য অপেক্ষা আর মাত্র একদিনের। নতুনকে স্বাগত জানাতে পুরাতনের হিসেব নিকেশ অর্জনে প্রবাসী আয় নতুন ইতিহাসে বাংলাদেশ। আলোচনা করব রেকর্ড রেমিটেন্স, রপ্তানি প্রবৃদ্ধি ও আইএমএফ ঋণের অর্থ কতটা রিজার্ভ বাড়িয়েছে, সঙ্গে স্বর্ণবাজার ও ভরা মৌসুমে চালের বাজার নিয়ে আলোচনা করব। পাশাপাশি দেশের শেয়ার বাজার, বিনিয়োগ লেনদেন নিয়েও থাকছে বিস্তারিত। বউ নিয়ে আয়োজনে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। অর্থঋণ, আইএমএফ এর ঋণের 470 কোটি মার্কিন ডলারের মধ্যে 4 বারের 5 কিস্তিতে 365 কোটি ডলার বুঝে পেয়েছে বাংলাদেশ। এরপরও 2 কিস্তির আরও 105 কোটি মার্কিন ডলার পাওনা রয়েছে। 470 কোটি বা 4.7 বিলিয়ন ডলারের আইএমএফ এর অর্থঋণ 7 কিস্তিতে দেবার কথা রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রথম কিস্তিতে এসেছিল 48 কোটি ডলার, দ্বিতীয় কিস্তিতে আসে 68 কোটি ডলার, তৃতীয় কিস্তিতে এসেছিল 115 কোটি ডলার, চতুর্থ ও পঞ্চম কিস্তি যেটি সর্বশেষ সেখানে আসছে 134 কোটি ডলার এবং বাকি 2 কিস্তিতে জন্য থাকছে 105 কোটি ডলার। এবারে প্রবাসী আয় নিয়ে কথা বলতে চাই। নতুন ইতিহাসে বাংলাদেশ, স্বাধীনতার 55 বছরে সমুদ্র সমগৌরব নিয়ে বলতে পারা যায় প্রবাসীদের শ্রম শক্তির প্রতিদানে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় রেকর্ড করেছে ভালোবাসার বাংলাদেশ। চলতি অর্থবছরের 11 মাসের 21 দিনে প্রবাসী আয় 29.5 বিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে পুরো অর্থবছরের প্রবাসী আয়ের পরিমাণ 30 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। আমরা প্রবাসী আয়ের যেই পরিসংখ্যানটি দেখছি, যেই স্তম্ভটি আমরা দেখছি সবার শেষে এবং সর্বোচ্চ, এটি জানিয়ে দেয় যে বাংলাদেশের চলতি অর্থবছর অর্থাৎ বিদায়ী অর্থবছর 24-25-এর যেই রেমিটেন্স এসেছে তা ইতিহাসের সর্বোচ্চ। চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিটেন্স এসেছে 29.49 বিলিয়ন ডলার। 2023-24 অর্থাৎ এর আগের অর্থবছরে রেমিটেন্স এসেছিল 24 বিলিয়ন ডলারের কাছাকাছি, 23.91 বিলিয়ন ডলার। 2022-23-এ রেমিটেন্স এসেছিল 21.61 বিলিয়ন ডলার। 21-22 অর্থ বছরে এসেছিল 21.03 বিলিয়ন ডলার। 20-21 অর্থ বছরে এসেছিল 24.77 বিলিয়ন ডলার। করোনা মহামারীর এই সময়টাতেও প্রবাসীরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিস্থাপক শক্তি দিয়েছেন, যার ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পেরেছে, দেশের উৎপাদন অব্যাহত থাকতে পেরেছে এবং রপ্তানি সম্ভব হয়েছে। ঠিক একইভাবে যখন রাজনৈতিক পট পরিবর্তনের পরে আরও একটি ক্রান্তিকাল দেশের সামনে এসে দাঁড়ালো, তখন প্রবাসীরা সেখানে বললেন যে ভয় পেও না, আমরা আছি বাংলাদেশ। তো সেখান থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনাও থাকছে বছর শেষের অর্থাৎ অর্থ বছর শেষের আজকের আমাদের এই আয়োজন থেকে। এবারে রিজার্ভের প্রসঙ্গে দিতে চাই। রিজার্ভ ঘুরে দাঁড়াচ্ছে, বৈদেশিক মুদ্রার মজুত বাড়ছে। প্রায় 2 বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো 25 বিলিয়ন মার্কিন ডলার। রেকর্ড প্রবাসী আয়, রপ্তানি প্রবৃদ্ধি, আইএমএফ ঋণের অর্থ বাড়িয়েছে রিজার্ভ। আমরা যদি রিজার্ভের বর্তমান অবস্থান দেখে নিই, গ্রস রিজার্ভ রয়েছে 26 জুন তারিখে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 30.51 বিলিয়ন ডলার এবং আইএমএফ এর সুপারিশকৃত BPM-6 পদ্ধতিতে রিজার্ভ আছে 25.51 বিলিয়ন ডলার। এছাড়া আমরা যদি এপ্রিল মাসের দিকে তাকাই, রিজার্ভ ছিল, গ্রস রিজার্ভ বা মোট রিজার্ভ ছিল 27.42 বিলিয়ন ডলার। আইএমএফ এর BPM-6 পদ্ধতিতে 22.04 বিলিয়ন ডলার। এবছরের শুরুতে ফেব্রুয়ারিতে আমরা দেখছি যে রিজার্ভ, মোট রিজার্ভ ছিল 26.17 বিলিয়ন ডলার এবং আইএমএফ এর BPM-6 পদ্ধতিতে 20.94 বিলিয়ন ডলার। অর্থাৎ আমরা রিজার্ভের যেই অবস্থান দেখছি সেটিও গত বেশ কয়েক মাসের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। মুদ্রাবাজার নিয়ে কথা বলতে চাই। 3 বছরে ডলারের দর বেড়েছে প্রায় 43%। ডলারের দাম বাজার ভিত্তিক করায় খোলা বাজারে দাম এখনও স্থিতিশীল রয়েছে। আমরা ডলারের বা বৈদেশিক মুদ্রার যে বিনিময় মূল্য রয়েছে টাকার বিপরীতে সেটি দেখে নিতে পারি। মার্কিন ডলারের ক্রয় মূল্য রয়েছে 122 টাকা 80 পয়সা, বিক্রয় মূল্য 122 টাকা 90 পয়সা। ইউরোর ক্রয় মূল্য রয়েছে 143 টাকা 91 পয়সা, বিক্রয় মূল্য 144 টাকা
পয়সা, ব্রিটিশ পাউন্ড 168 টাকা 41 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 168 টাকা 58 পয়সা, ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 44 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 44 পয়সা, ইউয়ান চাইনিজ ইউয়ানের ক্রয় মূল্য 17 টাকা 12 পয়সা এবং বিক্রয় মূল্য রয়েছে 17 টাকা 14 পয়সা। স্বর্ণের বাজার নিয়ে কথা বলতে চাই। বিশ্ববাজারে স্বর্ণ এক মাসের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। এদিকে দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম, তবে দাম যত বাড়ে তত কমে না। অর্থাৎ আমরা যদি দেখি যে দাম বাড়ার যে প্রবণতা, তার চেয়ে দাম কমার প্রবণতা কম। এবং স্বর্ণ যেহেতু সবসময়ই একটি সঞ্চয়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে, সেহেতু স্বর্ণের দাম আসলে অতীতের তুলনায় ভবিষ্যতে বেড়েই চলে। আমরা স্বর্ণের দামের গত 2 দফায় স্বর্ণের দাম কমার পরে এখন দাঁড়িয়ে আছে 1,70,236 টাকা প্রতি ভরি 22 ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম। এর আগে আরেক দফা কমেছিল, তখন 1,74,528 টাকায় নামে এবং এবার সেখান থেকে 1,70,000-এ নেমেছে। তার আগে যদি এপ্রিল মাসে আমরা দেখি, এপ্রিল মাসে 1,77,888 টাকা স্বর্ণের দাম উঠেছিল, যেটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। চালের বাজার নিয়ে কথা বলবো। ভরা মৌসুম, উৎপাদন স্বাভাবিক, অথচ দাম বাড়ছে চালের। বাজার সিন্ডিকেট ও মিলারদের মজুতদারিতে দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে টিসিবির নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে চাল। চালের বাজার দর নিয়ে একটি ইনফোকার্ড দেখে নিতে পারি। মিনিকেট চালের যে বাজার মূল্য, আমরা দেখছি মাসিক মূল্য বৃদ্ধি দাঁড়িয়েছে 4.67% এবং বাৎসরিক মূল্য বৃদ্ধি দাঁড়িয়েছে 13.77%। খাদ্য মূল্যস্ফীতিতে এটি একটি বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে। আটাশ চালের দাম আমরা দেখছি যে কিছুটা হলেও মূল্যবৃদ্ধির জায়গাটা একটু কম আছে, তবে বাৎসরিক মূল্যবৃদ্ধি রয়েছে 10%। স্বর্ণা চালের দাম আমরা দেখছি মাসিক মূল্যবৃদ্ধিও 6.5%-এর বেশি, তবে বাৎসরিক মূল্যবৃদ্ধি 12%-এর বেশি। অর্থাৎ মিনিকেট আটাশ স্বর্ণা, যেই চালগুলো সবচেয়ে বেশি পরিমাণে মানুষ আহার করে থাকেন, বাজার থেকে কিনে থাকেন, সেই চালগুলোর দাম মাস ব্যবধানে যেমন বেড়েছে, বছর ব্যবধানে সেটি 10%-এর বেশি বেড়েছে, যেটা মূল্যস্ফীতিতে একটি প্রভাবক হয়ে দাঁড়াতে পারে বলা যায়। এদিকে স্থানীয় বাজারেও বাড়ছে চালের দাম। এই সিন্ডিকেটের কারসাজিতে কুষ্টিয়ায় চালের দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরও জানাতে দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর চাল মিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, জানাবেন যে চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? তারা পর্যাপ্ত পরিমাণে চাল পাচ্ছেন কিনা, বা ধানের যেই সরবরাহ সেটি পর্যাপ্ত ছিল কিনা, কি বলছেন ব্যবসায়ীরা? শাফিন, আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার যে খাজানগরের যে চালকল মালিক যারা রয়েছেন তাদের সাথে আমি সকাল থেকে এখানে আছি এবং আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ধানের দাম বেশি এবং পরিবহন খরচ বেশি, এবং তারা বলছেন যে তারা কিন্তু মেলাররা তারা বলছেন যে কেজিতে তারা 1 থেকে 2.5 টাকা তারা আসলে বাড়িয়েছেন। এতে তারা এরকম বলছেন, তবে তারা বলছেন যে বাজারে গিয়ে কিন্তু এই চালের দাম 3 থেকে 4 টাকা বাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে তারা বলছেন যে একটি সিন্ডিকেট কাজ করছে এবং এই সিন্ডিকেট যে সরকারিভাবে এই সিন্ডিকেট মনিটরিংটা আসলে যে সিন্ডিকেট ভাঙার জন্য কিন্তু সরকারি যে মনিটরিং সেটি আসলে সেটি করতে তারা দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে শুধুমাত্র চালের দাম বাড়লেই যে মিলারদেরকে ধরা হয় এবং মিলারদেরকে বিভিন্নভাবে প্রেসারে রাখা হয়, কিন্তু তারা বলছেন যে আমরা এবার 1 টাকা থেকে 2.5 টাকা বাড়ালেও কিন্তু খুচরা বাজারে কিন্তু বেড়েছে, এরকমটি আসলে বলছেন। তবে আমি এই নিয়ে যারা খুচরা বিক্রেতা তাদের সাথেও কথা বলেছি আজকে। তারা বলছেন যে দাম বাড়লেই তারা বেশি দামে বিক্রয় করেন এবং দাম বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করেন, কম দামে কিনলে তারা কম দামে বিক্রয় করেন বলে তারা আসলে জানিয়েছেন। এই নিয়ে আমি একটু আগেও কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে সিন্ডিকেট ভাঙতেই প্রশাসনের যারা তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিদিনই যে জেল জরিমানার যে বিষয়টি সেটি আসলে করা হচ্ছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে টানা 4 কার্যদিবস সূচক
ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারের সবশেষ অবস্থা জানতে ডিএসসির ওয়েবসাইটে চলে যাব। আজকের দিনটিও ইতিবাচক প্রবণতায় চলছে। এখনো পর্যন্ত সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে 28.82 পয়েন্ট, দাঁড়িয়ে আছে 4,861.65 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচকটিও বেড়েছে 6 পয়েন্টের বেশি। সরিয়া সূচক দাঁড়িয়ে আছে 1065.17 পয়েন্টে। ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠানের ডিএস30 সূচকটি বেড়েছে 8.29 পয়েন্ট এখনো পর্যন্ত এবং দাঁড়িয়ে আছে 1828.39 পয়েন্টে। আজকের দিনে লেনদেনের যে চিত্র, এখনো পর্যন্ত দর বেড়েছে 226টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর কমেছে 104টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত থেকেছে 61টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা যদি লেনদেনের চিত্র দেখি, সকাল 10টায় লেনদেন শুরুর পর থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয় বাজারে লেনদেন এবং সেখান থেকে উত্থান পতনের মধ্য দিয়ে বেলা 12টার পর থেকে আবারও ইতিবাচক প্রবণতা অব্যাহত আছে পুঁজিবাজারে। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 353.72 কোটি টাকার। লভ্যাংশ ঘোষণা, চলতি সপ্তাহে বেশ কিছু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করছে। এক নজরে দেখে নিতে চাই তাদের তথ্য। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড শেয়ার প্রতি 6.63 মুনাফা দিচ্ছে। বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 31 টাকা প্রতি শেয়ারে মুনাফা দিচ্ছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বোনাস দিচ্ছে নগদ 20%। এবারে চলতি সপ্তাহে যে বেশ কিছু পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, তাদের তথ্য জানিয়ে দেব। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড 29 জুন পর্ষদ সভা, অর্থাৎ আজকের দিনে পর্ষদ সভা রয়েছে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স একই দিনে এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আগামীকালকে পর্ষদ সভা রেখেছে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আগামীকাল পর্ষদ সভা রেখেছে। এবারে বন্দর বাণিজ্যের খবর। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে শুল্ক কর কার্যালয়গুলোতে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি। এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রমে নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। জানাবেন যে রাজস্ব কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির প্রভাব বন্দরে কতটা পড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন, তারা কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে চলেছেন? সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গতকাল থেকে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এখানে ভারতের অভ্যন্তরে কিছু পণ্য কিন্তু ইতিমধ্যে আটকা পড়ে রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এতে তাদের যে সমস্ত কাঁচামালবাহী পণ্য রয়েছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই সংখ্যাটি তারা করছেন। একই সাথে ভারতের অভ্যন্তরের যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কখন নাগাদ প্রবেশ করবে সেটি নিয়ে তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। একই সাথে বাংলাদেশ অংশে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 2 থেকে 300 ট্রাক রপ্তানি পণ্যবাহী পণ্য সেগুলো কিন্তু এখানে অবস্থান করছেন। গতকাল থেকে এখানকার ট্রাক শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। একই সাথে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এই পণ্যগুলো কিন্তু ভারতে যাওয়ার কথা ছিল গতকাল এবং আজকে, সেই পণ্যগুলো কিন্তু এখানে তারা অবস্থান থাকার কারণে এখানে তাদের প্রতিদিন কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে প্রতিটি ট্রাকে কিন্তু 2 থেকে 2,500 টাকা করে দৈনিক তাদেরকে কিন্তু ড্যামারেজ দিতে হয়, সে কথা তারা বলছেন। এমন এই যে পণ্যগুলো রয়েছে, এখানে রাইস ব্র্যান্ড অয়েল রয়েছে, বিভিন্ন পাট জাতীয় পণ্য রয়েছে, এছাড়া প্লাস্টিক সামগ্রী রয়েছে, সেগুলো কিন্তু এখানে অবস্থান করছে। বিশেষ করে ভারত সরকার কর্তৃক যে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছু পণ্যের প্রবেশের ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখানে এই বন্দরে কার্যকর না থাকা হওয়ার কারণে এই পণ্যগুলো কিন্তু এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে শিশু খাদ্য সবচেয়ে বেশি এই বন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে, যে কারণে মূলত রপ্তানি পণ্যবাহী ট্রাকের সংখ্যা এখানে সবচেয়ে বেশি। আমরা এসে দেখেছি যে এখানে 2 থেকে 250 ট্রাক পণ্য এখনো কিন্তু এই বন্দরে অবস্থান করছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন যে যেহেতু তাদের এই কর্মসূচিটি কেন্দ্রীয়ভাবে পালিত হচ্ছে, সে কারণে তারা এই বন্দরের এখনই তারা ইচ্ছা করলে আসলে ছাড়তে পারছে না। কেন্দ্র থেকে যদি সিদ্ধান্ত আসে এই শাটডাউন কর্মসূচিতে তারা প্রত্যাহার হয়, সেক্ষেত্রে তখন তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করবেন। তবে বন্দরে যারা পাসপোর্ট যাত্রী রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। এখানে তাদের ক্ষেত্রে কিন্তু কাস্টমস কর্মকর্তারা তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। বিশেষ করে শুধুমাত্র যারা ভারতে যাতায়াত করছেন সেই পাসপোর্ট যাত্রীদের কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে ব্যবসায়ীরা বলছে তারা এক্ষেত্রে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একই সাথে ব্যবসায়ীরা এই যে পণ্য সামগ্রী
এগুলো ভারতে পাঠায়, সেক্ষেত্রে তারাও যেমন রপ্তানি পণ্যবাহী সেটি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই সাথে যে সমস্ত পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে বাংলাদেশের বাজারে সেটির উপরে কিন্তু একটি প্রভাব পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সবশেষ। এবার মৌসুমের ফলের বাজার, আমের বাজারে ক্রেতা ও পাইকারের সংখ্যা কমায় রাজশাহীর আমের বাজারে জাত ভেদে বেশিরভাগ আমের দাম কমেছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর বানেশ্বর আমের বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন যে আমের বাজারে ক্রেতা খরার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন এবং তাদের উৎপাদন খরচ আসলে উঠছে কিনা জানাবেন। শাফিন, আসলে আমের মৌসুম অনেক আগে থেকেই শুরু হয়েছে। এখন আমের মৌসুমের অনেকটাই শেষ ভাগের অংশে। আমরা এখন যেটি আসলে দেখছি, রাজশাহীতে প্রতিনিয়ত আসলে বৃষ্টি বাড়ছে। যেমন গেল এক সপ্তাহে কিন্তু 90 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে গ্রাম অঞ্চলে সেটির পরিমাণ আরও বেশি। অর্থাৎ এই যে বেলা অবেলায় যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু গাছে যে সমস্ত আমগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড পরিমাণে দাগ হচ্ছে, পোকার আক্রমণের শিকার হচ্ছে, এবং ফলে আমের যে মান সে অনুযায়ী কিন্তু খুব একটা বেশি ভালো আম পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে আমের মানহীনতা, সে কারণে কিন্তু একটি দরপতন একটি কারণ, এবং একই সাথে ক্রেতার সংখ্যা আসলে কমেছে। একই সাথে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আম রয়েছে। সুতরাং এই যে বিশাল ক্রেতার যে বহর, সেটি আসলে কখনো কখনো যখন আমের মান যেদিকে আসলে ভালো থাকে সেই দিকে আসলে ঢলে পড়ে। সুতরাং সেইটিও একটি কারণ আসলে আমের বাজারে ক্রেতা সংকট এবং একই সাথে দরপতনের। তো এই ক্ষেত্রে আমরা আজকের বাজারে আমরা যেটি আসলে লক্ষ্য করছিলাম যে আচারের আম থেকে শুরু করে মিষ্টি বা পাকা যে সমস্ত আমগুলো রয়েছে সেগুলো সর্বনিম্ন 800, 750 থেকে শুরু করে 2700 টাকা মৌন দর পর্যন্ত আসলে গিয়েছে। এর মধ্যে আসলে যে বিষয়টি আসলে লক্ষ্য করা যায় যে অনলাইনে কিন্তু আমের দাম এখন পর্যন্ত কমেনি। এর পেছনে অনলাইন যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন তারা বিশেষ করে বাগান থেকে সংগ্রহ করে থাকেন এবং হাট থেকে যেগুলো সংগ্রহ করে থাকেন সেগুলো থেকেও কিন্তু বাছাইকৃতভাবে একেবারে যে সমস্ত পরিচ্ছন্ন আমগুলো ক্রেতারা চান সেই আমগুলো আসলে দিয়ে থাকেন। সেখান থেকেও আসলে তারাও একটি মধ্যস্বত্বভোগীর মতোই কিন্তু আসলে যে মুনাফাটা সেটিও আসলে অনলাইনে যারা বিক্রি করছেন তারা ভোগ করছেন। এছাড়া হাটে যে সমস্ত ক্রেতারা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু আসলে খুব একটা বেশি আমের দাম পাচ্ছেন না বা ভালো দাম দিয়ে কিনতে পারছেন না। তো শাফিন, এই ছিল রাজশাহীর বানেশ্বর বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন আমের বাজারের এবং বাজারজাতকরণের খবর। এ ছিল এ সপ্তাহের বৌনিতে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।